আমার প্রিয় ছাত্ররা, বাড়িতে আছো? কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। এটা তোমাদের ভূগোল ক্লাস। আমি অপর্ণা মিস, তোমাদের লকডাউন সময়ে আজকে প্রথম তোমাদের ক্লাস সম্পর্কে আলোচনা করব। সেকেন্ড ইউনিটের যে সিলেবাসটুকু তোমাদের রয়েছে তার মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে চাপ বলয় ও বায়ুপ্রবাহ, সেই চ্যাপ্টারটি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি। তোমরা যখন এই পড়াটা শুনবে তখন নিজেদের বইটা নিজেদের পড়ার টেবিলের সামনে রাখবে। তাহলে শুরু করছি প্রথম চ্যাপ্টারটা, চাপ বলয় ও বায়ু প্রবাহ। আমাদের পৃথিবীর উপরে যে গ্যাসীয় আবরণ প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে তাকে বলা হয় বায়ুমণ্ডল। পৃথিবীর প্রতিটি বস্তু যাদের ভর আছে তাদের ওজন আছে। বায়ুরও ভর আছে, অর্থাৎ বায়ুরও ওজন আছে। বায়ু হালকা গ্যাসীয় উপাদান বলে যে এর ওজন নেই তা কিন্তু নয়। যেমন ধরো, যদি একটা খালি ফুটবল যেটা হাওয়া ভরা নেই, এরকম ফুটবলকে যদি তুমি ওজন করো আর ফুটবলটা পাম্প করার পর হাওয়া ভরার পর সেটাকে যদি ওজন করা হয় তাহলে দেখা যাবে যে হাওয়া ভরা পাম্প করা যে ফুটবলটি তার ওজন সবসময়ই বেশি হবে। তাহলে সেই ওজনটা, বাড়তি ওজনটা কার ওজন? না ওই যে পাম্পের দরুন হাওয়াটা বলের ভেতরে ভরলাম তার ওজন, অর্থাৎ বায়ুর ওজন আছে। আর বায়ুর ওজন আছে মানেই বায়ুর চাপ আছে। একটু আগেই বললাম যে ভূপৃষ্ঠের ওপরে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ু বিস্তৃত রয়েছে। তাহলে এই 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ু ভূপৃষ্ঠের ওপর তার ওজন বজায় রেখেছে, অর্থাৎ ভূপৃষ্ঠের ওপর তার চাপ দিচ্ছে। একেই বলা হয় বায়ুচাপ। যদি বায়ুচাপের সংজ্ঞা বলি তাহলে সাধারণভাবে বলা যায় বায়ুর ওজনকেই বায়ুর চাপ বলে। অথবা এরকমভাবেও বলা যায় যে ভূপৃষ্ঠে প্রতি বর্গ একক স্থানে প্রযুক্ত বলকে বলা হয় বায়ুর চাপ। ভূপৃষ্ঠে প্রতি বর্গ একক স্থানে প্রযুক্ত বায়ুর বলকেই বলা হয় বায়ুর চাপ। এই বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রে? এই বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। 14 ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। অনেক সময় অল্টিমিটার, ব্যারোগ্রাম এই যন্ত্রগুলিও ব্যবহার করা হয় বায়ুর চাপ মাপার জন্য। যেমন বিমানে অল্টিমিটার ব্যবহার করা হয়, কারণ উচ্চতার পরিপ্রেক্ষিতে বায়ুর চাপ কম বেশি হয়। সেক্ষেত্রে অল্টিমিটার যন্ত্রের সাহায্যে উচ্চতার পরিপ্রেক্ষিতে বায়ুর চাপ নির্ণীত হয়। ব্যারোগ্রাম যন্ত্রের সাহায্যেও বায়ুর চাপ মাপা হয়, যার দরুন যেটা অনেক আধুনিক এবং বায়ুর চাপ মাপাটা অনেক সহজ এক্ষেত্রে। আর বায়ুর চাপ মাপা হয় যে এককের সাহায্যে, সেই একককে বলা হয় মিলিবার। 14 ব্যারোমিটারে পারস্তম্ভের উচ্চতা যা ইঞ্চি বা মিলিমিটারে দেখানো হয় তার সাহায্যেও মিলিবারে বায়ুর চাপ প্রকাশ করা হয়। তাহলে 14 ব্যারোমিটারে পারস্তম্ভের উচ্চতা দেখানো হয় ইঞ্চি অথবা মিলিমিটারে, এবং সেই পারস্তম্ভের উচ্চতা দেখে মিলিবারে বায়ুর চাপটিকে কনভার্ট করা হয়। যেমন বলা হয় 1 ইঞ্চি পারস্তম্ভের উচ্চতায় বায়ুর চাপ হয় প্রায় 34 মিলিবার। এবার পৃথিবীর একটা গড় বায়ুর চাপ আছে যাকে বলা হয় পৃথিবীর প্রমাণ বায়ুচাপ। যেমন পৃথিবীর একটা গড় উষ্ণতা আছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে পৃথিবীর গড় উষ্ণতা, সেরকম সমুদ্রপৃষ্ঠ বরাবর বায়ুর গড় চাপ যা 760 মিলিমিটার পারস্তম্ভের উচ্চতার সমান, বা বলা হয় 1013.25 মিলিবার। এই বায়ুচাপকে বলা হয় পৃথিবীর প্রমাণ বায়ুচাপ। অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ বরাবর পৃথিবীর বায়ুচাপ হচ্ছে, গড় বায়ুচাপ হচ্ছে 1013.25 মিলিবার। এটা হচ্ছে গড় বায়ুচাপ পৃথিবীর। যদি এই বায়ুচাপের কম বায়ুচাপ কোনো
অঞ্চলে অনুভূত হয় বায়ুতে, তাহলে সেই অঞ্চলের বায়ুকে বলা হয় নিম্নচাপযুক্ত। যদি 1013.25 মিলিবারের বেশি বায়ুচাপ অনুভূত হয় তাহলে তাকে বলা হবে বায়ু উচ্চচাপযুক্ত। এবার এই বায়ু উচ্চচাপ বা নিম্নচাপ কেন হয় তার অনেক কারণ আছে। উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, ভূপৃষ্ঠের উচ্চতা, বায়ুমণ্ডলে ভূপৃষ্ঠে বনভূমির অবস্থান, এরকম বিভিন্ন কারণে কোথাও বায়ু উচ্চচাপযুক্ত হয় আবার কোথাও বায়ু নিম্নচাপযুক্ত হয়। কিন্তু পৃথিবী পৃষ্ঠের ওপর একটি নির্দিষ্ট দূরত্বে সমধর্মী বায়ুস্তর অনুভূমিকভাবে প্রায় 1000 কিলোমিটার জুড়ে পুরো পৃথিবীকে কয়েকটি বলয়ের আকারে বেষ্টন করে আছে। একে বলা হয় বায়ুচাপ বলয়। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের ওপর স্থায়ীভাবে কতগুলি বায়ুচাপযুক্ত অঞ্চল লক্ষ্য করা যায়। এই স্থায়ী বায়ুচাপযুক্ত অঞ্চলগুলিতে সমধর্মী বায়ুস্তর থাকবে। অর্থাৎ যদি নিম্নচাপ হয় তাহলে সেখানে নিম্নচাপযুক্ত বায়ু থাকবে, যদি উচ্চচাপযুক্ত অঞ্চল হয় তাহলে সেখানে সমধর্মী উচ্চচাপযুক্ত বায়ুস্তর থাকবে। এবং সেটা কেমনভাবে থাকবে? অনুভূমিকভাবে, ভূপৃষ্ঠের প্রায় সমান্তরালে কয়েক হাজার কিলোমিটার জুড়ে প্রায় পৃথিবীকে পুরো বলয়ের আকারেই বেষ্টন করে থাকে। তাই পৃথিবী পৃষ্ঠের ওপর সমধর্মী বায়ুস্তর দ্বারা গঠিত প্রায় কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে বায়ুস্তর পৃথিবীকে বলয়ের আকারে বেষ্টন করে রয়েছে তাকেই বলা হয় বায়ুচাপ বলয়। তাহলে তোমাদের এটা জেনে রাখতে হবে যে বায়ুচাপ বলয় কাকে বলে। এরকম পৃথিবীতে কতগুলি স্থায়ী বায়ুচাপ বলয় দেখা যায়। এবার বলবো তাহলে কি কি বায়ুচাপ বলয়গুলি দেখা যায়। সাধারণত 4টি বায়ুচাপ বলয় পৃথিবীতে দেখা যাচ্ছে, যেমন নিরক্ষীয় নিম্নচাপ বলয়, উত্তর এবং দক্ষিণ গোলার্ধে 2টি অর্থাৎ কর্কটীয়, উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলয় আর দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয়। উত্তর গোলার্ধে সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়, দক্ষিণ গোলার্ধে কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়। উত্তর গোলার্ধে সুমেরু দেশীয় উচ্চচাপ বলয় আর দক্ষিণ গোলার্ধে কুমেরু দেশীয় উচ্চচাপ বলয়। দেখো ছবিটা পাশে রেখে দেখো, যে ছবিটা দেখাচ্ছি সেই ছবিটা দেখো পরিষ্কার করে ওখানে লেখা আছে। মাঝখানে রয়েছে কি না নিরক্ষীয় নিম্নচাপ বলয়, তার ওপরেই দেখো রয়েছে বা নিচে রয়েছে উত্তরে কর্কটীয় উচ্চচাপ বলয় আর দক্ষিণে মকরীয় উচ্চচাপ বলয়। তার ওপরে উত্তর দিকে রয়েছে সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয় আর মকরীয়র নিচে রয়েছে কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়। কি দেখছো তো? দেখো, আর একদম উত্তর দিকে রয়েছে সুমেরু দেশীয় উচ্চচাপ বলয় আর দক্ষিণ দিকে রয়েছে কুমেরু দেশীয় উচ্চচাপ বলয়। তাহলে প্রধানত এই 4টি উচ্চচাপ বলয় বা উত্তর দক্ষিণ মিলিয়ে 7টি উচ্চচাপ বলয় আমরা 7টি বায়ুচাপ বলয় আমরা দেখতে পেলাম। তাহলে এক এক করে এই বায়ুচাপ বলয়গুলি আলোচনা করতে হবে আমাদের। প্রথম যে বায়ুচাপ বলয়টি বলেছি সেটি হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের অক্ষাংশগত অবস্থান হচ্ছে, নিরক্ষরেখার অক্ষাংশগত 0 ডিগ্রি। তাহলে এই 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর এবং 5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত হচ্ছে এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়। কত বললাম? 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত নিরক্ষীয় নিম্নচাপ বলয়। অর্থাৎ নিরক্ষরেখাকে ঘিরে 5 ডিগ্রি উত্তর এবং 5 ডিগ্রি দক্ষিণের অঞ্চলটুকু হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এই নিম্নচাপ বলয়ে যদি পৃথিবীর ম্যাপটা দেখো তাহলে অনেক কিছুই দেখতে পাবে। যেমন এখানে রয়েছে আটলান্টিক মহাসাগরের কিছু অংশ, প্রশান্ত মহাসাগরের কিছু অংশ, আবার ভারত মহাসাগরেরও কিছু অংশ।
যদি মহাদেশগুলো দেখো কি কি আছে, দেখো আফ্রিকা মহাদেশের কিছু অংশ রয়েছে, দক্ষিণ আমেরিকার কিছু মহাদেশের অংশ বিশেষ রয়েছে, আর এশিয়ার দক্ষিণ দিকে ইন্দোনেশিয়ার অঞ্চলটুকু রয়েছে এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের মধ্যে। ম্যাপটা দেখছো তো? ঠিক দেখো, তাহলে বুঝতে পারবে যে নিরক্ষীয় নিম্নচাপের মধ্যে মহাদেশ বা মহাসাগর কোনগুলো রয়েছে। এবার এখানে কেন নিম্নচাপ সৃষ্টি হয় তার কারণগুলো তোমাদের জানতে হবে। তাহলে এগুলো এবার এক এক করে বলছি যে নিম্নচাপ কেন সৃষ্টি হয়েছে। প্রথম যে কারণটি আমি দেখো লিখেছি পাশে, সূর্য রশ্মির লম্বভাবে পতন, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে বা নিরক্ষরেখার ওপর সূর্য সারা বছর লম্বভাবে পতিত হয়। এবার সারা বছর লম্বভাবে পতিত হয় মানে নিরক্ষরেখাটা সারা বছর উষ্ণ থাকে, গরম থাকে। নিরক্ষীয় অঞ্চলের বায়ুও উষ্ণ হয়ে যায় বা গরম হয়ে যায়, আর গরম হলে সেই বায়ু কী হবে? হালকা হয়ে যাবে, প্রসারিত হবে। হালকা প্রসারিত বায়ু ওপরে উঠে যায়, ওপরে উঠে গিয়ে সেই অঞ্চলে ভূপৃষ্ঠ বরাবর যে অঞ্চলটি রয়েছে সেই অঞ্চলে বায়ু কম হয়ে যায়, বায়ুপুঞ্জের অবস্থান কমে যায়, বায়ু হয়ে যায় নিম্নচাপ যুক্ত। তাহলে সূর্যরশ্মির লম্বভাবে পতন নিরক্ষরেখার ওপর এই অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির প্রধান কারণ। ঠিক আছে, দ্বিতীয় যে কারণটি লিখেছি দেখো, স্থলভাগ অপেক্ষা জলভাগের বিস্তার বেশি। নিরক্ষীয় অঞ্চলের ম্যাপে তোমরা লক্ষ্য করবে যে স্থলভাগ খুব কম রয়েছে, জলভাগের বিস্তৃতিটাই বেশি। ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এই মহাসাগরের ওপর দিয়ে নিরক্ষরেখা বিস্তৃত হয়েছে। এবার কি হচ্ছে, জলভাগের ওপর সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দিচ্ছে, জলভাগ থেকে জল বাষ্পীভূত হচ্ছে। জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু স্বভাবতই হয় হালকা প্রকৃতির, আর হালকা প্রকৃতির বায়ু মানে ওই জলীয় বাষ্পপূর্ণ বায়ু সবসময়ই চায় কি ওপরের দিকে উঠে যেতে, আর ওপরের দিকে উঠে গেলে তখন কি হয়ে যায়, বায়ু ওই অঞ্চলে নিম্নচাপযুক্ত হয়ে যায়। তাহলে জলভাগ বেশি থাকার কারণে, জলভাগ থেকে জল বাষ্পীভূত হওয়ার কারণে ওই অঞ্চলের বায়ু হয় নিম্নচাপযুক্ত। ঠিক আছে, এবার তৃতীয় কারণটি বলছি। দেখো তৃতীয় কারণটি হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। এবার এই পয়েন্টটিতে একটু বোঝার ব্যাপার আছে। অর্থাৎ পৃথিবী তো ঘুরছে, আমাদের যে পৃথিবী নিজের অক্ষের চারদিকে যে ঘুরছে তাকে বলা হয় পৃথিবীর আবর্তন গতি। এবার এই অক্ষের চারিদিকে কোন দিক থেকে কোন দিকে ঘুরছে না, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, গোটা পৃথিবীই ঘুরছে। কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ বেশি, তুলনামূলকভাবে পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরু অঞ্চলে পৃথিবীর আবর্তনের গতিবেগ একেবারেই শূন্য হয়। এবার এটা কেন হয় তোমাদের বুঝতে হবে। পৃথিবীর আকৃতি কেমন না, অভিগত গোলকের মতো বা কমলা লেবুর মতো, অর্থাৎ পৃথিবীর পেটটা হচ্ছে মোটা আর দুই প্রান্ত দেশ অর্থাৎ মাথার দিকটা হচ্ছে চাপা। ফলে কি হচ্ছে, পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলটিতে 24 ঘন্টায় পৃথিবীকে বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। তুলনামূলকভাবে মেরুবিন্দুতে পৃথিবীকে 24 ঘন্টায় কোনো দূরত্বই অতিক্রম করতে হচ্ছে না, কারণ অক্ষরেখা মেরুবিন্দু, দুই মেরুবিন্দু সংযোগকারী রেখা, অক্ষকে বেশ করে তবে তো পৃথিবী ঘুরছে। এবার অক্ষবিন্দুতে পৃথিবীর যেহেতু কোনো মুভমেন্ট নেই, অক্ষবিন্দুকে বেশ করে ঘুরছে, তাই সুমেরু কুমেরু বিন্দুতে পৃথিবীর আবর্তনের গতিবেগ হয়ে যায় শূন্য। ধরো তোমাদেরকে যদি স্কুল থেকে কার্জন গেট যেতে হয় কাউকে, আর কাউকে ধরো স্কুল থেকে স্টেশন যেতে হয় হেঁটে, একই সময়ে যদি বলি যে গিয়ে ঘুরে এসো, যদি বলা হয় 10 মিনিটে ঘুরে এসো, যে কার্জন গেট যাচ্ছে সে কি করবে, খুব ধীরে 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 তবে সে কার্জন গেট অবধি যাবে 10 মিনিটে। কিন্তু যাকে স্টেশন অবধি যেতে হবে 10 মিনিটে, তাকে পা চালিয়ে স্পিডে হাঁটতে হবে, কারণ কি তাকে বেশি দূরত্ব ওই 10 মিনিট সময়ে যেতে হবে। নিরক্ষীয় অঞ্চলে
যেহেতু স্ফীতাকার নিরক্ষীয় অঞ্চলটি স্ফীত বা এর প্রশস্ততা বেশি, পরিধি বেশি, সেই কারণে একক সময়ে ধরো 1 ঘন্টায় নিরক্ষীয় অঞ্চলকে কোনো স্থান বিন্দুকে যতটা স্পিডে যেতে হয়, যতটা দূরত্ব যেতে হয়, মেরুবিন্দুকে তাকে কোনো দূরত্বই যেতে হচ্ছে না। সেই জন্য মেরুবিন্দুতে পৃথিবীর আবর্তনের গতিবেগ কম আর নিরক্ষীয় অঞ্চলে বেশি। এবার যেটা হচ্ছে, নিরক্ষীয় অঞ্চলে আবর্তনের গতিবেগ বেশি হওয়ার কারণে কি হচ্ছে না, এই যে সূর্যরশ্মির পতন কোণের কারণে, জলভাগের বিস্তারের কারণে যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু সৃষ্টি হচ্ছে, উষ্ণ বায়ু, সেটা কি হচ্ছে পৃথিবীর আবর্তন গতির জন্য 2 দিকে ছিটকে যাচ্ছে বা সরে যেতে বাধ্য হচ্ছে। এই কারণে পৃথিবীর নিরক্ষরেখা বরাবর বায়ুপুঞ্জের অবস্থান কম হয়ে যায়। এটাও একটা কারণ পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির। ঠিক আছে, এবার যেহেতু 2 দিকে বায়ু নিরক্ষরেখা থেকে ছিটকে যাচ্ছে, সেই জন্য দেখা যায় যে নিরক্ষরেখা বরাবর নিরক্ষীয় অঞ্চলে বায়ুতে একটি শান্ত ভাব বজায় থাকে। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল বরাবর বায়ু গরম হয়, হালকা হয়, সোজা উপরে উঠে যায় এবং বায়ু ঊর্ধ্বমুখী একটা গমন লক্ষ্য করা যায়। ভূপৃষ্ঠের সমান্তরালে এই অঞ্চলে কোনো বায়ু প্রবাহিতই হয় না। কেন কি না, ওপরের দিকে বায়ুর একটা ওঠার চাপ থাকে, ঊর্ধ্বমুখী বায়ুর চাপ থাকে। ওই বায়ু ওপরে গিয়ে শীতল হয়, ঠান্ডা হয়। এবার তোমাদের মনে হবে ওখানেই কেন নেমে আসছে না? নেমে আসতে পারে না, কারণ ঊর্ধ্বমুখী বায়ুর সবসময় একটা চাপ ওখানে থাকে। ওই বায়ু ঠান্ডা হয়, ঠান্ডা হয়ে ছিটকে যায়, দুপাশে ছিটকে গিয়ে দূরবর্তী অঞ্চলে গিয়ে নেমে আসে এবং সেই জন্য ওই অঞ্চলটুকুতে অ্যাকিউট নিরক্ষরেখার 2 প্রান্তে বা নিরক্ষরেখা বরাবর অঞ্চলে বায়ুতে একটি শান্ত ভাব বজায় থাকে। দেখবে ঝড় আসার আগে আমাদের বায়ু কেমন থমথমে হয়ে যায়, চারিপাশে গাছপালা একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, মানে বায়ুটা নিম্নচাপ হয়ে গেছে, বায়ু ওই জায়গায় গরম হচ্ছে আর ওপরে উঠে যাচ্ছে, বায়ুর পার্শ্ব প্রবাহ একেবারেই বন্ধ হয়ে যায়। দুপুরবেলা থেকে এরকম একটা থমথমে পরিবেশ এলে বাড়িতে দেখবে মারা, মাসিরা, পিসিরা কি বল, আজ বিকেলবেলা ঝড় উঠবে, কেমন থমথমে পরিবেশ দেখেছিস? অর্থাৎ কি না কি, ওই অঞ্চলটায় বায়ু থমথমে হয়ে যায়, বায়ুর পার্শ্ব প্রবাহ একেবারেই বন্ধ হয়ে যায়, একটা শান্ত ভাব বজায় থাকে। এই জন্য নিরক্ষীয় অঞ্চলকে বলা হয় শান্ত বলয়, নিরক্ষীয় শান্ত বলয়। প্রাচীনকালে এই অঞ্চলের ওপর দিয়ে জাহাজ চালানোর সময় প্রায়ই জাহাজগুলো এসে থেমে যেত। নাবিকরা এই অঞ্চলের নামকরণ করেন ডোলড্রামস, যার অর্থ হচ্ছে শান্তাবস্থা। তাহলে নিরক্ষীয় শান্ত বলয়ের আরেক নাম হচ্ছে ডোলড্রামস। ঠিক আছে, তাহলে এই অবধি আজকে তোমাদের আমি পড়ালাম। তোমাদেরকে বাড়িতে যেটা পড়তে হবে, নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের অবস্থান, নিরক্ষীয় নিম্নচাপ বলয় কেন সৃষ্টি হয়, নিরক্ষীয় শান্ত বলয় টিকা, বায়ুচাপ বলয় কাকে বলে। ঠিক আছে, তাহলে এই পড়াটুকু তোমরা রেডি করে রাখো, আবার আলোচনা হবে পরের ক্লাসে। ভালো থেকো, ধন্যবাদ।